আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। এবার কি লেবানন ধ্বংসের ইঙ্গিত দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী? তাইওয়ানকে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি চীনের। পাকিস্তানে চেকপোস্টে হামলায় ৩ পুলিশ সদস্য নিহত। ট্রাম্পের বিরুদ্ধে $10 লাখ জরিমানার নির্দেশ আদালতের। ইসরায়েলি আগ্রাসন কখনোই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। এবং সর্বশেষ থাকবে ভারত ও চীন সম্পর্কে আবারও কেন ফাটল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। এবার কি লেবানন ধ্বংসের ইঙ্গিত দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী? হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে রাজি না হলে লেবাননের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। স্থানীয় গণমাধ্যমে এমনটি জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। ইসরায়েলের এমন ঘোষণা নতুন করে আন্তঃসীমান্ত যুদ্ধের সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। মঙ্গলবার ইসরায়েলের গণমাধ্যমের সাথে কথা বলার সময় কাজ বলেছেন, ইসরায়েল তার উত্তর সীমান্তে হিজবুল্লাহর সশস্ত্র উপস্থিতিকে সহ্য করবে না। এই সময় তিনি অতীতের আন্তর্জাতিক প্রস্তাব অনুসারে হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করতে জোর আরোপ করেন। তিনি আরও বলেছেন, হিজবুল্লাহ যদি তা মেনে না নেয় তাহলে ইসরায়েল বল প্রয়োগ করবে। 2014 সালের শেষের দিকে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। তবে সম্প্রতি গত কয়েক মাস ধরে তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক সক্ষমতা বৃদ্ধির অভিযোগ। অন্যদিকে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল বিমান হামলা, ড্রোন আক্রমণ এবং সীমান্ত আক্রমণের মাধ্যমে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এর আগে গত সপ্তাহে কাজ লেবাননের রাষ্ট্রপতি মিশেল আউন এবং বৈরুতে সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার জন্য দায়ী করে বলেছিলেন, লেবাননকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। আমরা নিশ্চিত করব যে আমাদের উত্তর সীমান্তে কোনো হুমকি না থাকে। তবে হিজবুল্লাহ নিরস্ত্র হবার আহ্বান প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লেবাননকে রক্ষা করার জন্য তার অস্ত্র অপরিহার্য। দলটির নেতারা আরও সতর্ক করে জানিয়েছে, ইসরায়েলের যে কোনো আক্রমণের বিরুদ্ধে বৃহৎ পরিসরে প্রতিক্রিয়া জানানো হবে। সূত্র আরব নিউজ। তাইওয়ানকে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি চীনের। তাইওয়ানে অস্ত্র বিক্রি নিয়ে আমেরিকাকে সতর্ক করল চীন। সম্প্রতি রাশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং হানহুই জানিয়েছেন, তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি এক চীন নীতি এবং চীন মার্কিন যৌথ ইশতেহারের 3টি বিধানের স্পষ্ট লঙ্ঘন। তাই তাইওয়ান ইস্যুতে সম্ভাব্য উস্কানোমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, কারণ এটি চীনের সার্বভৌমত্ব নষ্ট করবে। বৃহস্পতিবার 27 নভেম্বর চীনের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে কূটনীতিক আরও জোর দিয়েছেন যে তাইওয়ানে আমেরিকার অস্ত্র বিক্রির সিদ্ধান্ত তাইওয়ান প্রণালীর দুই পক্ষের চূড়ান্ত পুনর্মিলনের ঐতিহাসিক অনিবার্যতাকে পরিবর্তন করতে পারবে না। তারা কেবল পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। তাই এটি চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থের লঙ্ঘনকারী গুরুতর উস্কানোমূলক কর্মকাণ্ড। কূটনীতিক আরও জোর দিয়ে বলেন যে চীন তাইওয়ানের সঙ্গে যে কোনো দেশ এবং অঞ্চলের সামরিক যোগাযোগের যে কোনো ফরম্যাটের তীব্র বিরোধিতা করে এবং তাইওয়ানে অস্ত্র সরবরাহের দৃঢ় বিরোধিতা করে। এই বছর তাইওয়ানের স্বদেশে প্রত্যাবর্তনের 88তম বার্ষিকী। স্বাধীনতার জন্য প্রচেষ্টা এবং পুনর্মিলন প্রতিরোধে অস্ত্র ব্যবহারে বহিরাগত শক্তির ওপর নির্ভর করে তাইওয়ানের স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি নিজেদের নির্মূলের জন্য নিন্দা করে। এটি তাইওয়ান প্রণালীর উভয় পাশের স্বদেশীদের মধ্যে ন্যায়বিচার এবং অটুট রক্তের সম্পর্কের বিজয়। এরপর তিনি স্মরণ করিয়ে বলেন যে চীন 25 অক্টোবরকে তাইওয়ানের পশ্চাদপসারণ দিবস হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক বছরগুলিতে চীন তাইওয়ানের সমর্থনে ব্যবস্থা গ্রহণ করছে। মূল ভূখণ্ড চীন এবং তাইওয়ান প্রদেশের মধ্যে যোগাযোগের 3টি চ্যানেল প্রচার করছে: বাণিজ্য, ডাক এবং পরিবহন। ক্রমবর্ধমান সংখ্যক তাইওয়ানের বাসিন্দা এক দেশ দুই ব্যবস্থা নীতি এবং 1992 সালের ঐক্যমত্যে বিশ্বাসী।
বিপুল সংখ্যক তাইওয়ানি উদ্যোক্তা মূল ভূখণ্ড চীনে ব্যবসা করছেন, শিক্ষার্থীরা মূল ভূখণ্ড চীনে পড়াশোনা করছেন। সেই কারণেই দুই উপকূলের মধ্যে যোগাযোগ ঘনিষ্ঠ বাড়ছে। তাইওয়ান স্ট্রেইনের দুই পক্ষের পুনর্মিলন জনগণের স্বার্থ পূরণ করে এবং সাধারণ উন্নয়নের প্রবণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাইওয়ানের স্বাধীনতা বা চীন বিরোধী শক্তির চীনকে বিভক্ত করার প্রচেষ্টা ব্যর্থতার পথে। পাকিস্তানের চেকপোস্টে হামলায় ৩ পুলিশ সদস্য নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুতে একটি পুলিশ চেকপোস্টের সন্ত্রাসী হামলায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে এ হামলা হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক সন্ত্রাস দমন বিভাগ সিটিডি। সিটিডি এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা রাতের অন্ধকারে কাজী তালাব চেকপোস্টে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার জবাবে হাঙ্গু জেলা পুলিশ কর্মকর্তা ডিটিও খানজেব মোহাম্মদ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দেন। এতে আরও বলা হয়, অভিযান চলাকালীন পুলিশ সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করেন। তবে অভিযানের সময় হেড কনস্টেবল ওয়াহিদ শাহ, হেড কনস্টেবল হিকমাত খান এবং আব্দুল সামাদ নামে ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সিটিডির বিবৃতিতে বিস্তারিতভাবে বলা হয়, পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে ২ ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলেছে। সন্ত্রাসীদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীরা রাতের অন্ধকার ও পাথুরে পাহাড়ি পথে সুযোগ নিয়ে তাদের মরদেহ এবং আহতদের সঙ্গে নিয়ে পালিয়ে যায়। তবে তল্লাশি ও অবরোধ অভিযানের সময় একজন সশস্ত্র সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খাইবার পাখতুনখোয়ার প্রদেশের মুখ্যমন্ত্রী সুয়াইল আফ্রিদি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে শান্তি বিঘ্নিত করার ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত কাজ বলে উল্লেখ করেন। তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। এমন হামলা প্রদেশের নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দিতে পারবে না। তিনি আরও জানান, শত্রুদের সবাইকে আইনের আওতায় আনা হবে। নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে প্রাদেশিক সরকার আছে বলে জানান তিনি। সূত্র ডন নিউজ। ট্রাম্পের বিরুদ্ধে $10 লাখ জরিমানার নির্দেশ আদালতের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ভিত্তিহীন ও অযৌক্তিক মামলা দায়ের করায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাবেক আইনজীবী আলিনা হাবাকে $10 লাখ জরিমানা করা হয়েছে। একটি ফেডারেল আপিল আদালত এই জরিমানা বহাল রেখেছে, জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। 3 বিচারকের সমন্বয়ে গঠিত আদালত মন্তব্য করেছে, প্রেসিডেন্ট ও তার আইনজীবী হিলারি ক্লিন্টন সহ রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে যে মামলা করেছিলেন তা সম্পূর্ণ ফ্রিভোলাস বা ভিত্তিহীন। এর আগে 2023 সালে একটি ডিস্ট্রিক্ট কোর্টও একই মামলাটি খারিজ করে দিয়েছিল এবং জানিয়েছিল, মামলা করা হয়নি ন্যায্য উদ্দেশ্যে। আপিল বেঞ্চের রায় অনুযায়ী ডিস্ট্রিক্ট কোর্ট জরিমানা আরোপে কোনো ক্ষমতার অপব্যবহার করেনি এবং প্রেসিডেন্টের আইনগত যুক্তি দুর্বল ছিল। রায়টি লিখেছেন প্রধান বিচারপতি উইলিয়াম প্রায়ার জুনিয়র, সঙ্গে যুক্ত হয়েছেন 2 সহনির্ধারক বিচারপতি অ্যান্ড্রু ব্রাশার ও এমব্রি কিড। প্রেসিডেন্টের আইন দলের একজন মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি তারা ন্যায্য ও সঠিক ফল পর্যন্ত অনুসরণ করবেন। আলিনা হাবা, যিনি ট্রাম্পের ইলেকশন পূর্বকালীন আইনজীবী ছিলেন, পরে নিউ জার্সির ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি হিসেবে নিয়োগ পান। তবে এই বছরের অগস্টে এক ফেডারেল বিচারক বলেছেন, হাবা বৈধ ক্ষমতা ছাড়াই দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য, 2022 সালে ট্রাম্প একদল ডেমোক্র্যাট ও সাবেক এফবিআই পরিচালক জেমস কমি সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেন, তারা 2016 সালের নির্বাচনে তার সঙ্গে রাশিয়ার যোগসাজশের মিথ্যে কাহিনী তৈরি করতে ষড়যন্ত্র করেছিলেন। ওই মামলা ডিস্ট্রিক্ট কোর্ট খারিজ করে দেন এবং ট্রাম্প ও হাবা ও তাদের আইন প্রতিষ্ঠানকে $9,37,989 জরিমানা করা হয়। বিচারকের মন্তব্য ছিল, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা একটি ভিত্তিহীন মামলা। ইসরায়েলি আগ্রাসন কখনোই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। ইসরায়েল গাজা উপত্যকায় মানুষের জীবনকে অসম্ভব করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুনে। তবে তিনি এও বলেছেন, ইসরায়েলের আগ্রাসন কোনোভাবেই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। আলজেরিয়া রাজধানী আলজিয়ার্সে আগামী 29 নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্টের বার্তা পড়ে শোনান দেশটির মুজাহিদিন ও অধিকারভোগীদের মন্ত্রী আবদেল মালেক তাশেরিফত। বার্তায় তেব্বুনে বলেন, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান আগ্রাসন আন্তর্জাতিক আইন
ও মানবাধিকার আইনের মৌলিক নীতিমালা স্পষ্টভাবে লঙ্ঘন করছে। তিনি আরও জানান, গাজায় জীবনকে দুর্বিষহ করে তোলার পাশাপাশি ইসরায়েল পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনি ভূমি দখল করছে। তেব্বুনে বলেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ফিলিস্তিনকে মুছে দিতে পারবে না। তিনি উল্লেখ করেন, ইসরায়েল এটি করতে চায় গাজার অবকাঠামো ধ্বংস করে, স্বাস্থ্য ব্যবস্থা টার্গেট করে, অবরোধ ও খাদ্য সংকট চাপিয়ে দিয়ে, আন্তর্জাতিক আইন অমান্য করে এবং হামলা চালিয়ে। ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানাতে বাধ্য করতে, গাজার অবরোধ সম্পূর্ণভাবে তুলে নিতে এবং সব সীমান্তপথ খুলে দিয়ে ত্রাণ সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। তেব্বুনে আবারও আলজেরিয়ার অবস্থান পুনরাবৃত্ত করে বলেন, অধিকৃত ফিলিস্তিনের ভাইদের প্রতি আলজেরিয়ার সমর্থন অব্যাহত থাকবে। তারা পূর্ণ সার্বভৌমত্ব ফিরে না পাওয়া পর্যন্ত এবং জেরুজালেম রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আলজেরিয়া সবরকম সহায়তা দিতে প্রস্তুত। তথ্যসূত্র আনাদোলু। ভারত চীন সম্পর্কে আবারও ফাটল। অরুণাচল প্রদেশের এক ভারতীয় নারীকে চীনের সাংহাই বিমানবন্দরে আটক ও হয়রানির অভিযোগ ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে ভারত চীন সম্পর্কে। চীন বরাবরই অরুণাচলকে দক্ষিণ তিব্বত বা জাংনান বলে নিজেদের ভূখণ্ড দাবি করে, আর ভারত বলে এটি তাদেরই অবিচ্ছেদ্য অঙ্গ। দীর্ঘদিনের এই বিরোধের মধ্যেও সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক কিছুটা স্থিতিশীল ছিল, কিন্তু নতুন ঘটনাটি আবার আলোচনায় এনেছে পুরনো দ্বন্দ্ব। আল জাজিরার বরাতে জানা যায়, অরুণাচল প্রদেশের বাসিন্দা প্রেমা ওয়াংজাম থংডক যুক্তরাজ্য থেকে জাপানে যাওয়ার পথে সাংহাই পুডং বিমানবন্দরে ট্রানজিটে ছিলেন। সেখানে তার পাসপোর্টে জন্মস্থান হিসাবে অরুণাচল প্রদেশ লেখা থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ নাকি তাকে 18 ঘণ্টা আটকে রাখে ও হয়রানি করে। তিনি বলেন, ইমিগ্রেশন পেরোনোর পর এক কর্মকর্তা তাকে আলাদা করে নিয়ে জানান অরুণাচল প্রদেশ নাকি চীনের অংশ, তাই তার ভারতীয় পাসপোর্ট অবৈধ। পাল্টা যুক্তিতে থংডক বলেন অরুণাচল ভারতেরই অংশ। ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তাকে চীনা ইস্টার্ন এয়ারলাইন্সের নতুন টিকিট কিনতে চাপ দেওয়া হয়েছিল, নইলে পাসপোর্ট ফেরত না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়, এতে তার আর্থিক ক্ষতিও হয়। পরে যুক্তরাজ্যে থাকা এক বন্ধুর চেষ্টায় ও সাংহাইয়ে ভারতীয় কনসুলেটের সহায়তায় তিনি সেদিন রাতেই শহর ছাড়তে সক্ষম হন। গত অক্টোবর মাসে একই বিমানবন্দর দিয়ে তিনি নির্বিঘ্নে যাতায়াত করেছিলেন। এবার আচরণ বদলে গেল কেন তা পরিষ্কার নয়। 2005 সাল থেকে চীন অরুণাচল প্রদেশের মানুষকে স্ট্যাপেলড ভিসা দিতে শুরু করে, অর্থাৎ পাসপোর্টে সিল মারার পরিবর্তে আলাবা কাগজে ভিসা দিত। কারণ হিসাবে তারা বলে ওই অঞ্চলের মানুষকে তারা চীনা নাগরিক মনে করে। ভারত কখনোই এই ধরনের ভিসা মানেনি। এর জেরে বিভিন্ন সময় খেলোয়াড়রা চীনে প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।